কোন ইন্টারেস্ট নাই এখন আপনার ইন্টারেস্ট থাকবে না, কারণ আপনি ব্যক্তিগত বিষয় নিয়ে আসছেন, তো যে আপনি কোথায় কাউকে নিয়ে আসতে পারেন নাই, কোথায় কি আমি আসি নাই, কিন্তু ব্যক্তিগত বিষয় না। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, এই প্রসঙ্গটা আপনি তুলছেন, এই প্রসঙ্গটা আপনি তুলছেন, এই জন্য আমরা কোনো মানে ব্যক্তিগত বিষয়ে যাচ্ছি না। এই প্রসঙ্গটা আপনি তুলছেন পাটোয়ারী, আপনি তুলছেন, আমি তুলি নাই। কিন্তু যে সিস্টেমটা রয়েছে, যারা ফেসিবাদী বা ফেসিস্ট একটা সিস্টেমের মধ্যে চলতে চায়, আমরা সেই জায়গাটাতে অপোজ করি। এই জন্য হলো আমি তো ফেসিস্ট সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না। এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে তিনজন তিন জায়গায় দেয়া লেখে, এ প্রতারণা করছে, এইটা করছে। আপনারা তো কারো কথাই শুনতে চান না। আমি মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই, মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই। তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারের এগেইনস্টে কোনো রিপোর্ট কোথাও ছাপা হয় না। তো ওনারা কি সব ফেরেশতা? না, মতিউর রহমান কিন্তু একটা বিতর্কের সৃষ্টি করেছিলেন, কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ, না মতিউর রহমানের বিতর্ক বাদ দেন, মতিউর রহমানের এই কথা নিয়ে কথা কয়। আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য আপনি সর্বপ্রথম হলো আমাদেরকে পাবেন, যদি বুলেটটা পড়ে সেটা আমাদের মধ্যেই পাবেন, কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। আপনি মিডিয়া পাড়ায় খোঁজ নেন, বিভিন্ন জায়গায় খোঁজ নেই বলতেছি। আমি আপনার একটা তথ্য দেই, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাদের সমন্বয়কদের একজন জনাব হাসনাত, তিনি একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছেন যে এই 10 জনকে বাদ দিতে হবে, নাইলে সময় টিভি থাকবে না, ওইটাকে ইয়া করা হবে। খালিদ ভাই আপনার তো তাহলে মিডিয়া পাড়ায় অনেক বন্ধু বান্ধব রয়েছে, মিডিয়াগুলো কারা দখল করেছে, সেই মিডিয়াগুলোর ভূমিকা কি ছিল? এখন দখল করছে বিএনপি লোকেরা। এখন বিএনপি লোকেরা আর সমন্বয়ক, বিএনপি লোকেরা দখল করছে, সমন্বয়করা দখল করে নাই। কিন্তু আজকে বাংলাদেশে যে 3টি মাস হয়েছে, এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই? সেই সময়ে গণ অভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোনো একটা রিকশাওয়ালা যার ছেলেটা আহত হয়েছে, গুলিতে শহীদ হয়েছে, কোনো একটা রিপোর্ট আপনি পড়েন নাই? সেই মিডিয়াগুলো আপনি পত্রিকা পড়েন না? হাজার রিপোর্ট, হাজার রিপোর্ট। নট অ্যাবাউট দাদা, আপনি পত্রিকা, আমরা বাংলাদেশের সবগুলা পত্রিকা পেয়ে থাকি, এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারা নিহত হয়েছে সেগুলো নিয়ে রিপোর্ট করে নাই? প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি। এবং জুলাই আগস্টে খালিদ ভাই, আপনি বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখন যা চলছে, আপনি এখনো দেখবেন বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখনো এই গণ অভ্যুত্থানের পরেও কিন্তু আওয়ামী লীগের সংবাদ প্রচার হয়েছিল, এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হলো গোপন বার্তা প্রচারিত হচ্ছে। ওই বিষয়গুলো আপনাদের কোনো অবজারভেশন? না, অবশ্যই অবজারভেশন আছে। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা গণভবনে থাইকা এসএসএফ লইয়া এতগুলি ইন্দুর, এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে না, হেলিকপ্টারে চলে গেছে? আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা 2টা দিলে, পত্রিকায় প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে, শেখ হাসিনা আবার আইসা পড়বে ক্ষমতায়? এই আপনাদের ধারণা? শেখ হাসিনা আসার বিষয় না, আসার বিষয়টা যখন আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে, যার খুনের রক্তের দাগ এখন আছে, আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন। জনগণ যখন কথা বলেছে, আপনি কিন্তু সেখান থেকে পিছপা হয়েছে। আপনারা মামলা করার হুমকি দিচ্ছেন, আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা কইছি, তারা কইছে যে হ্যাঁ এটা মামলা করা যাইতে পারে। হ্যাঁ দিছেন তো? আমি একজনের সাথে কথা কইতেছি, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আমি একজনের সাথে কথা কইতে চাইছি। আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি। আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন? জি, এটা আমি কিন্তু এটার স্ট্যাটাসের দায়ভার নিচ্ছি না, কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতে সে জায়গাতে বলুক। কিন্তু আমরা স্পষ্টত যেটা দেখি, ক্যাম্পাসে আমরা যাদের হাতে মাইর খেয়েছি, যারা আমাদের প্রতিনিয়ত পিঠাইছে, যারা প্রতিনিয়ত যাদের হাতে হলো খুনের, আমি ওরে নিয়ে আইসা কোলে বসে আদর করতাম, এরকম আপনার ধারণা? না, আপনি কোলে নিয়ে আইসা আদর করা না, অথবা ও আইসা কথা বললে সব লোক আপনাদের বিরুদ্ধে চলে যেত, তাহলে আপনার সাথে তো তাদের সাথে যোগাযোগ আছে। আমার সাথে যোগাযোগ নাই, যোগাযোগ থাকতে হয় না। 50টা জায়গায় আপনাদের সাথে যোগাযোগ আছে, এবং সেই জায়গাতে বাংলাদেশের ইন্টেলিজেন্সকে একটু হেল্প করবেন, কিভাবে তাদেরকে ফিরিয়ে এনে এই শিখছেন, দাবিতে হলো বিচার, এই শিখছেন আপনারা জার্নালিজম, যে আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব। এই হচ্ছে আপনাদের জার্নালিজম সম্পর্কে ধারণা। এটা হলো আমাদের জার্নালিজম ধারণা না, এটা হলো যে জায়গা থেকে খুনের বার্তা গেলে তারা আসুক বিভিন্ন জায়গায়, তারা মাঠে দাঁড়াক। শোনেন, এই যে এই সাদ্দাম, আমি আজকে টেলিভিশনে বলি, এই সাদ্দাম দিয়া আমি হচ্ছে ওয়ার্স্ট সাফারার। ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60,000 ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লিখছে। আমি মনে করছি ও আসবে না, ওইটা তার জন্য পিকনিক হইতো না।
এটা 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 আপনিও তার ভিকটিম ছিলেন। হ্যাঁ, তাহলে সেজন্যই তো আমি তার প্রশ্ন করতে চাই। আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি স্ট্যাটাসে এবং তাদের একটা লাইভ টক শোতে সবাইকে হত্যার হুমকি দিয়েছে? এটা কি আপনি দেখেছিলেন? আমি 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 এগুলি দেখি না। আই এম সরি। আপনি আসলে আমরা প্রশ্নের মধ্যে আসেন, প্রশ্নের মধ্যে আসেন, প্রশ্নের মধ্যে আসেন, কারণ এই যে আপনি যে এটার কথা বললেন এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই, কোনো ইন্টারেস্ট নাই এখন। আপনার ইন্টারেস্ট থাকবে না, কারণ আপনি ব্যক্তিগত বিষয় নিয়ে আসছেন, তো যে আপনি কোথায় কাউকে নিয়ে আসতে পারেন নাই, কোথায় কি। আমি আসি নাই কিন্তু ব্যক্তিগত বিষয় না। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, এই প্রসঙ্গটা আপনি তুলছেন, এই প্রসঙ্গটা আপনি তুলছেন, এই জন্য আমরা কোনো মানে ব্যক্তিগত বিষয়ে যাচ্ছি না। এই প্রসঙ্গটা আপনি তুলছেন পাটোয়ারী, আপনি তুলছেন, আমি তুলি নাই কিন্তু। আপনি ওইটা বলেন, আপনি ওইটা বলেন যে হ্যাঁ, আপনি যেটা বলতে চাইতেছি, হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা, যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন, নাগরিক কমিটি, তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন। যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযোদ্ধা, আমি আসলে মুক্তিযোদ্ধারা বলে না, যে কোনো লোককেই আসলে অপমান করা, তাকে গলায় জুতার মালা দেওয়া এবং কোনো একটা কারো ছত্রছায়া এটা করা, এটার বিপক্ষে আপনি যদি 2 লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কিভাবে দেখতেছেন। না, প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল, 71-এ মানুষ যে জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেটা তো ব্যাহত হয়েছিল। এবং গত 53 বছরে বিভিন্ন দল ছিল, সেনা শাসন ছিল, বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল, এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে। এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি একটা বীতশ্রদ্ধা তৈরি হয়েছিল, কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না। ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই জিনিসটা আমরা ধারণ করি। সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা 24-এ উঠে দাঁড়িয়েছি, এবং 24-এ সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি। এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো বেমানান কোনো কিছু করা হবে, অথবা তাদেরকে হত্যা বা গুম করা, অথবা তাদেরকে অ্যাসাল্ট করা হবে, আমরা কখনো এগুলো কোনো সমর্থন করি না। ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি, এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি। কারণ কোনো ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কান ধরে উঠ বসা করা, অথবা তাকে এজাল্ট করা, আমরা কখনো এই বিষয়গুলো সমর্থন করি না। আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে, আর যদি সে অপরাধ না করে থাকে, যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে, তাহলে তার বিচার করা হবে। আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি। ওকে, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাকে ধন্যবাদ। আমরা এর মধ্যে আপনাদের রাজনৈতিক দল হতে যাচ্ছে, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রেসার গ্রুপ হিসেবে সক্রিয় রাখার কথা বলেছেন আমরা। আর এই দুটি সংগঠন যারা থাকবেন তারা আবার সরাসরি আপনাদের রাজনৈতিক দলে যুক্ত থাকবেন না। সেক্ষেত্রে কি তারা জাতীয় নাগরিক কমিটি ছেড়ে যাওয়া দলটিতে যোগ দিবেন? এই 3টি সংগঠন ছাড়াও আপনাদের প্রতিনিধিত্ব আছেন, আপনাদের হবু দলটিকে কি আমরা সরকারি দল ছাড়া আর অন্য কোনো কিছু বলতে পারবো? মানে কেন আমরা এরকম বলতেছি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি বা উপদেষ্টাদের সম্পর্কে নানা ধরনের, যেমন আমি জনাব মতিউর রহমান চৌধুরীকে উদ্ধৃত করতে চাই। জনাব মতিউর রহমান চৌধুরী ওই দিন বলেছেন, মানবজমিনের সম্পাদক, যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেশতা, কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কেন? আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন, সব জায়গার মধ্যে আপনারা ট্যাগিং করতেছেন, আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে দিচ্ছেন না, আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন, আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন। আপনি যদি একটু মন্তব্য করতেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। অনেকগুলা ধন্যবাদ দেশ প্রবাসে যারা ঠিকানা দর্শক বিন্দু দ্বারা দেখছেন, এবং সহ আলোচক যিনি রয়েছেন প্রথিতযশা আইনজীবী, এবং খালেদ ভাই সবারই একজন প্রিয় মানুষ। সো অনেকগুলা প্রশ্ন এসেছে এবং প্রশ্নগুলো আমি একে একে উত্তর দিচ্ছি। প্রথমত হলো 5 অগাস্টের আগে যে আন্দোলনটা হয়েছিল এটা কোনো অর্গানাইজড ওয়েতে আন্দোলনটা ছিল না, এটা একটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এই অংশগ্রহণের মধ্যে যেটা আমরা চীন বা কম্বোডিয়া, ভিয়েতনাম বিভিন্ন দেশের যদি উদাহরণটা নিই, সেখানে কিন্তু একটি অর্গানাইজেশনের মধ্যে বিপ্লবটা হয়েছিল। ইভেন 90-এ যেটা হয়েছে বিভিন্ন অর্গানাইজেশন সেটা লিডিং পজিশনে ছিল। কিন্তু এই আন্দোলনটা আমরা যেটা সক্ষম করতে সক্ষম হয়েছে, এটা অনেকটা লুজ কানেকশনের মধ্যে দিয়ে হয়েছে। যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল অতটুকু দিয়ে হলো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এবং আমরা আন্দোলনে প্রাথমিকভাবে ওই ধরনের কোনো অর্গানাইজ যারা ফোর্স বাংলাদেশের রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে ওইভাবে পাইনি। ফলত আমাদের জায়গা থেকে, যারা কানেক্টিভিটির জায়গা থেকে, যারা একদম সাধারণ প্রান্তিক লেভেলের মানুষ ছিল, তারা অনেক বেশি অংশগ্রহণ ছিল। এবং এই আন্দোলনটা যদি আগে থেকে অর্গানাইজ থাকতো তাহলে হয়তোবা এই পর্যন্ত আমরা একটি নতুন পথযাত্রায় পরিক্রমায় অবতীর্ণ হতে পারতাম। কিন্তু সেই যাত্রায় আমরা যখন আন্দোলন এবং শেখ হাসিনা যখন পালিয়ে গেল, সেখানে দেখেছিলাম যে মব জাস্টিস হচ্ছে, বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়া কার্যকলাপ হচ্ছে। তখন আমরা চিন্তা করলাম যে আমরা
বিভিন্ন জায়গায় যাত্রাবাড়িতে যিনি আছেন, মিরপুরে যিনি আছেন, উত্তরাতে যিনি আছেন, পুরো বাংলাদেশের রংপুর, সিলেট, এই যে বিভিন্ন ডটস গুলা বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদেরকে আমরা একসাথ করার একটা উদ্যোগ নেই। একসাথ করার মধ্যে উদ্যোগ নিয়ে যদি আমরা একটা অর্গানাইজড ওয়েতে করতে পারি, তাহলে হয়তো বা রাষ্ট্রের যে একটা জায়গায় আমরা মুক্তি দিয়েছিলাম, সেই মুক্তিটা আরো ভবিষ্যতে এগিয়ে নিতে পারবো। তো সেখানে স্টুডেন্টদের একটা কানেক্টিভিটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, কিন্তু নাগরিকদের ওইভাবে হলো একটা অর্গানাইজড ফোর্স ছিল না যারা আন্দোলনে এসেছিল। নাগরিকদেরকে আমরা কানেক্টেড তৈরি করার জন্যই কিন্তু জাতীয় নাগরিক কমিটি 8 সেপ্টেম্বরে গঠন করি, এবং সেখানে আমরা অনেকাংশে কানেক্টেড করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে আরো এটা চলমান থাকবে। আপনি যখন এই কথা বলছিলেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এই জায়গার মধ্যে থেকে একটু কথা বলে যাই আর কি, মাফ করবেন আমাকে, যে একটু কথা বলে যাই। আপনি যে নাগরিক কমিটিদের আপনি কানেক্টেড করবেন, কয়েকদিন আগে আপনি বললেন যে এটা আসলে বিএনপির লোকজন একদমই আপনি পছন্দ করে নাই, সেটা হচ্ছে যে অপসারিত কাউন্সিলরদের, মানে সিটি কর্পোরেশন ও পৌরসভা বিষয়ে আপনার একটি বক্তব্য নিয়ে আপনি জানেন যে কাউন্সিলরদের মধ্যে যারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিলেন অথবা আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন, তাদেরকে আপনি এক করতে চাইলেন। এইটা মূলত আমরা যারা দেখছি আপনাদের, তারা দেখছিলাম যে এটা একটা ভোটের রাজনীতি, আপনারা একটা পপুলিস্ট জায়গা থেকে এই জিনিসটা করতে চাইছেন কিনা, জিনিসটা যতটা মানে ঘটনা তার চেয়ে অনেক বেশি হইলো আপনাদের, আমি জানি না মানে কিসের জন্য, সেটাও যদি আপনি একটু বলেন কেন আপনারা এটা। প্রথমত বিএনপি যে পছন্দ করছে না, এটা শুধু বিএনপি না, অন্যান্য রাজনৈতিক দলে একই ধারাবাহিকতা আছে। কারণ আমরা বরাবরই বলে থাকি একটা জেনারেশনের রূপান্তর হয়েছে, অর্থাৎ পুরাতন যে ওল্ড সিস্টেম, এটা আমরা সেই 3 তারিখে এক দফা দাবি যেটা নাহিদ ইসলাম উত্থাপন করেছিলেন, পুরাতন যে বন্দোবস্ত রয়েছে, ফেসিস্ট বন্দোবস্ত, সেটার আমরা বিরোধিতা করছি এবং আমরা নিউ একটি রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি। তো পুরাতন বন্দোবস্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশন গুলা ধসে পড়েছিল। গত 53 বছর অনেকগুলা রাজনৈতিক দল এসেছিল, তারা এগুলোর কোনো সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে গঠন করতে পারেন নাই। ন্যাশন যে জায়গা ছিল সেটাতে একটা ডিসক্রিমিনেটরি জায়গা ঠেলে দিয়েছিলেন, এবং একটি বিভাজনের রাজনীতিতে বাংলাদেশে গত 53 বছর ছিল। তো সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুন ভাবে, এই জেনারেশন, তরুণ জেনারেশন, যে আমরা আর বিভাজনের রাজনীতি চাই না, আমরা বৈষম্যের কোনো একটি সমাজ চাই না, তখনই যখন রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে এই ক্রিয়া কার্যকলাপগুলো বিদ্যমান এবং তরুণ প্রজন্ম তাদের সেই ক্রিয়াগুলো বিরোধিতা করছে, তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা সেই জায়গাতে বলি যে আমাদের যারা তরুণ প্রজন্ম, বিভিন্ন রাজনৈতিক দলও তারা যারা আছে, আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে। আমরা যখন একটা পুলিশের সামনে দাঁড়িয়েছি, আমার পাশের জন যখন শহীদ হয়েছে বা আহত হয়েছে, আমরা লাশটা রেখে কিন্তু আবার একসাথে গিয়ে আবার পুলিশের সামনে বা শেখ হাসিনা ফেসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। তো ঐক্যটা আমাদের মধ্যে রয়েছে, এটা হলো আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ঐক্য। ইটস নট অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টি অ্যালায়েন্স বা কোনো কিছু হবে। এবং সেই তরুণ প্রজন্মের বিরুদ্ধে যখন নট অনলি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল দাঁড়াচ্ছে, সেটাতে স্পষ্টত একটি বিভাজন দেখা যাচ্ছে। কারণ আমরা মনে করি যে নতুন যে ব্যবস্থা সেটা আমরা মেনে নিব না, আমরা একটি পুরাতন ব্যবস্থাকে আমরা মেনে নেব না, আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্য দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে। দ্বিতীয় যে কোশ্চেনটি আপনি করেছিলেন, প্রথমত আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে একসাথে সবাইকে হলো পদচ্যুতি বা পদত্যাগ করিয়েছে। কিন্তু সেখানে কিছু মানুষ ছিল যারা হলো স্বতন্ত্র ছিল, এবং অনেকে বিএনপির ছিল, অনেকে জামায়াতের ছিল, যারা হাসিনার অথবা অপরাধ বা টেন্ডারবাজি চাঁদাবাজির সাথে জড়িত। মানে এই ব্যাপারটা এখন আপনারা সার্টিফিকেট দিচ্ছেন যে এরা ভালো, না আমরা সার্টিফিকেট দিচ্ছি না, লেট মি ফিনিশ, আমি সার্টিফিকেট দিচ্ছি না। সো সেখানে আমরা মনে করছি যে যাদেরকে পদচ্যুতি করা হয়েছে, অনেক মানুষ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ না, তাদের সে প্রায়শ্চিত্ত হয়েছে, তারা কিন্তু এখন চেয়ারে নেই। তাহলে যিনি স্বতন্ত্র ছিল, ব্যক্তি ইমেজ আছে, জনগণের সাথে সম্পৃক্ত আছে, কিন্তু উনি আর আমার মধ্যে এখন কোনো পার্থক্য নাই। উনি কিন্তু একজন আছে পার্থক্য, মানে পার্থক্য যদি না থাকে, আমি আপনাকে বলি, পার্থক্য যদি না থাকে, দেখেন আপনারা যে আন্দোলন করছেন, আন্দোলনে সফল হয়েছেন আপনারা, তার জন্য আমরা সবাই এই আন্দোলনের মধ্যে যে যেখান থেকে পারছি আমরা একটা অংশগ্রহণও করছি, ইয়াও করছি, আপনাদেরকে সাবাসীও দিছি। কিন্তু ঘটনা হইতেছে বারবার গত 15 বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার জন্য, বিশেষ করে 6 সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আর কোনো নির্বাচনে যাওয়ার জন্য আহ্বান জানাতেছিল। তারা বিভিন্ন পাকে চক্রে বিভিন্ন নির্বাচনে গেলেও সেটা বারবার বলছে, কিন্তু আমরা কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে, আওয়ামী লীগের হোক, আওয়ামী লীগের বিরোধী দলের হোক, তারা আসলে শেখ হাসিনার হাতেই শক্তিশালী করছে। এটাতে গিয়ে আপনারা যে তাদের সাথে গাঁটছড়া বাঁধতে চাইতেছেন, এটা তো একটা কায়েমি স্বার্থবাদিতা ছাড়া আমি আর কিছু দেখি না, এবং ডাবল স্ট্যান্ডার্ড। প্রথমত আমরা বলে থাকি যে আপনার যে কোশ্চেনটা করেছেন এটা আমাকে ফুলি অপোজ করে থাকি, বিকজ দ্যাট
প্রথমত যারা ইলেকশনে গিয়েছিল ডিরেক্টলি যারা আওয়ামী লীগ রয়েছে, অনেক মানুষ যারা বিএনপিতে রয়েছে, এবং ডাক্তার মেয়র শাহাদাত উনি কোন ভিত্তিতে এখন মেয়র হিসাবে রয়েছেন, এবং এই যে কাজল ভাইও শেখ হাসিনার আমলে কিন্তু ইলেকশন করেছেন, রুমিন ফারানা এখন আপু বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বা বিভিন্ন ফোরামে কথা বলতেছেন, তো এরকম কিন্তু অনেকে রয়েছে। আমরা গত 3টি ইলেকশনকে কিন্তু খারিজ করি। যখন আমরা বলেছিলাম গত 3টি ইলেকশন অবৈধ, যেগুলোকে আমরা মানি না, সেখানে কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল। আমরা চুপ্পুর বিষয় বলেছিলাম, সেখানে বিএনপি বিরোধিতা করেছিল। আমরা একটা নতুন কনস্টিটিউশন বা অভিযাত্রা চেয়েছিলাম, সেটাও বিএনপি বিরোধিতা করেছে। আমরা কিন্তু সবগুলো বিষয় খারিজ করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে হলো যে বড় বড় রাজনৈতিক দল তারা লিয়াজু কমিটির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট দলকে আসনের লোভ দেখিয়ে নিয়ে পার্টি অফিসে প্রেস কনফারেন্সে, এটা ইদানিংও ঘটছে, পার্টি অফিসে প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা দিচ্ছে যে চুপ করে তারা পদত্যাগ চায় না, তারা নতুন কনস্টিটিউশন চায় না বা সংবিধানে কোনো পরিবর্তন দেখতে চায় না। তারা গত 3টি ইলেকশন, আমি শেষ করি, গত 3টি ইলেকশনের বিষয়ে তাদের হলো জনগণের যে চাওয়া সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। ঠিক একই সময়ে এসে আমরা হলো গোপনে গোপনে যখন তারা 19 জন মেয়রের জন্য চিঠি দিচ্ছে, ডাক্তার শাহাদাতের সেখানে অলরেডি এস্টাবলিশ হয়েছে মেয়র হিসেবে, এবং বিভিন্ন জায়গায় আদালতের মাধ্যমে হলো অনেক ফেসিস্ট খুনি রিজিমের অংশ হলো মেয়র, পৌরসভার গুলা মেয়র বা বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে। সেই জায়গায় আমরা বলেছি যে যারা 3টি ইলেকশনে করেছে সেখানের মধ্যে যারা হাসিনা ফেসিস্ট রিজিম ডিরেক্ট খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে, কিন্তু যারা স্বতন্ত্র ছিল সেখানে ইলেক্টেড হয়েছে তাদেরকে চেয়ার থেকে আমার মনে হয় ফ্যান্টাস্টিক, আমার মনে হয় এই পয়েন্টটা আপনি ফ্যান্টাস্টিক রেজ করছেন এবং আমি আপনার সাথে একদম একমত। খালিদ ভাই একদম একমত। একটু শেষ করে, একটু 10 সেকেন্ড একটু শেষ করে, সেটাতে আমরা তাদের জায়গাতে তাদের প্রায়শ্চিত্ত হয়েছে মনে করি, কিন্তু বিএনপিও তাদেরকে হলো রিইনস্টেটেড করতে চাচ্ছে এবং অলরেডি তারা বহিষ্কারাদেশ প্রত্যাদেশ সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ক্রিয়া কার্যকলাপ শুরু করেছে। ফলত আমরা যখন দেখছি একটি রাজনৈতিক বড় দল থেকে যারা হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, জাতীয়তাবাদী স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষের উপরে আস্থা অর্জন, আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার, আপনার বক্তব্য পরিষ্কার। আমি এটা জনাব রুহুল কুদ্দুস কাজলকে প্রশ্ন করতে চাই যে আপনারা বিভিন্ন মেয়রের ব্যাপারে চিঠি দিচ্ছেন গোপনে, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এটি যেমন বলছেন, আমাদের কাছে এটি খবর আছে, এবং অলরেডি ডক্টর শাহাদাত আমাদেরও খুব প্রিয় ভাজন মানুষ, তাকে আসলে মেয়র পদে তিনি এখন আসীন আছেন। মানে যেটি আপনারা করবেন সেটি হচ্ছে ভালো, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিরা যেটি করার উদ্যোগ নেবেন সেটি হয়ে যাবে খারাপ। এইটা কি সাংঘাতিক ডাবল স্ট্যান্ডার্ড না কাজল ভাই? মানে পাটোয়ারি, আপনারা আওয়ামী লীগের যে বয়ান মুক্তিযুদ্ধ নিয়ে, চেতনা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে, সেইটাই আপনারা প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কিনা যে আসলেই মানে ওগুলি আওয়ামী লীগের সম্পত্তি? এবং আমি ব্যারিস্টার ফুয়াদের কথাও বলতে চাই যে বিজয় দিবস মানি না, দরকার নাই, নতুন বিজয় দিবস খুঁজি, জাতীয় সঙ্গীত চেঞ্জ করি, জয় বাংলা ভালো না, ইত্যাদি আর কি। না, প্রথমত হলো প্রথমত হলো বিএনপি আমাদের প্রতিপক্ষ নয়, কিন্তু বিএনপির কোন নীতি যদি ওল্ড সিস্টেমের সাথে যায় আমরা সেই সিস্টেমটার বিরোধী। এটা বিএনপিকে সুস্পষ্টভাবে এটা বুঝতে হবে, এবং বিএনপির এই আন্দোলনে অংশগ্রহণ ছিল, বিভিন্ন জায়গা থেকে তাদের সাপোর্ট দিয়েছিল, সেটা তারা অনেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের কর্মীবৃন্দ, কিন্তু বিএনপির এটা বুঝতে হবে যে দলীয়ভাবে তারা কিন্তু অংশগ্রহণ করে নাই। অনেক ছিল বিএনপি নেতা, তাদের বাচ্চারা হলো তার বাপের নির্দেশ অমান্য করেই মাঠে চলে এসেছিল, তো ফলত তাদের পালসটা হলো বিএনপিকে বুঝতে হবে, তরুণ প্রজন্মের যেটা পালস, এটা হলো বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা ভেবে দেখবেন। আর সেকেন্ড যেটা বলেছিলেন যে আমরা বরাবরই বলে থাকি আমাদের যাত্রাটা শুধু 24 থেকে না, আমাদের যাত্রাটা হলো 40 থেকে। সেখানে আমরা ইতিহাসের বাঁকটা টেনে থাকি যে আমরা যে একটা ন্যাশন স্টেট চেয়েছিলাম, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, সেটা 40ও কিন্তু ব্রাহ্মণবাদীদের কারণে হলো আমাদের সেই অখণ্ড বাংলাটা আমরা পাইনি। আমরা 71-এ যে মুজিববাদী দিল্লির এক্সটেনশন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, পরবর্তীতে 72-এর দিক থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে কিন্তু তারা বেইমানি করেছিল। আমরা কিন্তু 71-এ সে লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য, মানবিক এবং ন্যায় মর্যাদার যে একটি রাষ্ট্র চেয়েছিল, সেটা কিন্তু পরবর্তীতে হয়নি। আমরা সেই জায়গা থেকে 71 এবং 24-এর একটি সংশ্লেষণ ঘটাতে চাই, এবং যারা এই বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করবে আমরা মনে করি যে হয়তোবা তাদের কোনো হীন উদ্দেশ্য রয়েছে এবং এটা বাংলাদেশে একটা বিভাজনের আবারও সেই রাজনীতিটা করতে চাচ্ছে। আমরা বরাবরই বলে থাকি যে 71-এ বাঙালি মুসলমানদের যে লড়াইটা ছিল সেটাকে মুজিববাদী সরকার ইন্ডিয়ার সাথে একসাথে মিলে কম্প্রোমাইজ করা হয়েছিল, এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম জনগণ কিন্তু জনগণও কিন্তু রাস্তায় নেমে এসেছিল, এবং জিয়াউর রহমানকে যখন সেনা এবং জনতার একটি মিলন হয়েছিল সেখানেও জনগণের একটি আকাঙ্ক্ষা ছিল, সেটাও কিন্তু আমরা ফুল পাইনি। আপনার পরবর্তীতে যখন 90-ও একটি আকাঙ্ক্ষার একটি জন্ম দিয়েছিল, সেটাও আমরা পাইনি। তো ফলত আমরা এই 24-এ এসে বলে থাকি যে তরুণদের যে দৃষ্টিভঙ্গিটা এসেছে নতুন করে বাংলাদেশ সাজানোর, সেটা ওল্ড সিস্টেম বা যারা হলো এস্টাবলিশমেন্ট